বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম।
তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। তো আজকে আমি জর্দা সেমাই তৈরি করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটিতে যাওয়া যাক। তো এখানে আমি কুলসুম সেমাইটি নিয়েছি, বাজারের যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারবেন। তো 2 হাত দিয়ে আমি সেমাইগুলো ছোট ছোট করে ভেঙে নিব। সেমাইটা ছোট ছোট করে ভেঙে নিলে ভালো হয়। দেখুন এরকম হয়েছে। তো আমি এভাবে ভেঙে নিয়েছি। এখন কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এটা তেল দিয়েও করতে পারবেন, রান্নার তেল। তো চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হয় পুড়ে যাবে। এখন কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো ভেজে নিব। নেড়েচেড়ে ভাজতে থাকবো। যখন কিশমিশগুলো ফুলে উঠবে তখন বোঝা যাবে হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিব। এই ঘির মধ্যেই আমি সেমাইগুলো ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে সেমাইগুলো ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এভাবে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেড়ে সেমাইগুলো ভাজতে হবে। পুড়ে গেলে সেমাইগুলো দেখতে ভালো লাগবে না, কালো কালো হয়ে যাবে। তো এই জন্য সাবধানে সেমাইগুলো এইভাবে ভেজে নিব। তবে বেশি ভাজা লাগবে না, কারণ এই সেমাইটা ভাজাই থাকে। কিছু কিছু ব্র্যান্ডের সেমাই ভাজাই থাকে, এগুলো কম ভাজলেই হয়। তো আমার এই সেমাইটা ভাজাই আছে, এখানে আমার বেশি সময় লাগবে না ভাজতে। তো ভাজা হয়ে গেছে। এখানে চিনি দিয়ে দিলাম, আমি 1 কাপ চিনি দিয়েছি। তো যারা একটু মিষ্টি কম খান তারা 1.25 কাপ চিনি দিলেও চলবে। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো এখন কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এগুলো নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়তে নাড়তে চিনির থেকে পানি বের হবে। তো আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না, কারণ এখানে আমি দুধ দিব। তো পানি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। নেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 2টো দারচিনি, 2টো ছোট এলাচ দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি, এখন 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে আমার পানি দুধ মিলে 1 কাপ হলো। তো দুধটা দিলে কালারটাও চেঞ্জ হয়ে আসছে, দেখুন। আপনারা চাইলে দুধ না দিলেও চলবে, সেক্ষেত্রে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে।
তো নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নিব। সেমাইটাও সিদ্ধ হয়ে আসছে। দেখুন পানিটা শুকিয়ে গেছে। আর ঠান্ডা হলে সেমাইটা ঝরঝরে হয়ে যাবে। তো হয়ে গেল আমার জর্দার সেমাই। এখন ফ্রিজে বেড়ে নিব। দারচিনি এলাচগুলো বেছে বেছে ফেলে দিব। খাওয়ার সময় এগুলো মুখে লাগলে ভালো লাগবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে। আজকে আমি গরুর মাংস রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে 5 কেজি গরুর মাংস রান্না করব। 5 কেজি গরুর মাংসে কতটুকু মশলা লাগবে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে গরুর মাংস নিয়েছি, মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 5 কেজি মাংস আছে। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দুটো তেজপাতা, দুটো দারচিনি, কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি বেশি নিয়েছে, হাফ কেজির একটু বেশি হবে। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। রসুন দিয়ে দিব, 2টা বড় সাইজের রসুন ছোট ছোট টুকরা করে নিয়েছি। গরুর মাংসে রসুন বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। তো এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেলে আদা বাটা দিয়ে দিব। 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আদা রসুন ভালো করে কষিয়ে নিলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে এটা চলে যায়। পেঁয়াজ বাটা দিয়ে দিব। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার অন্য মশলাগুলো অ্যাড করব। লাল মরিচের গুঁড়া দিব 2 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া দিব 1 চামচ, এগুলো সব টেবিল চামচ দিয়ে দিয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লাগলে পরে আবার দেওয়া যাবে, প্রথমেই বেশি দেওয়া যাবে না। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে কষাতে থাকবো। কষাতে কষাতে
মশলার উপরে তেল উঠে আসবে, বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এবার মশলার সঙ্গে ভালো করে মাংসগুলো মিশিয়ে নিব। একটু সাবধানে মেশাতে হবে, আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। মাংস সিদ্ধ হলে অবশ্য কমে যাবে, এখন একটু নাড়তে সমস্যা হচ্ছে। এবার ঢেকে দিব। বিশ মিনিট পরে ফিরে এলাম। মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আবারও নেড়ে চেড়ে মাংসগুলো নিচের মাংস উপরে, উপরের মাংস নিচে, এভাবে উল্টাপাল্টা করে দিব। একটু সময় নিয়ে ভালোভাবে মাংসগুলো উল্টাপাল্টা করে দিব, দিয়ে আবারও ঢেকে দিব। আবারও 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত পানি বের হয়েছে, আমি কিন্তু এখনো কোনো পানি দেইনি মাংসে। আবারও নেড়ে চেড়ে নিচে মাংস উপরে এভাবে করে দিব, দিয়ে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো পানিটা অনেকটা কমে গেছে, এখন মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দিতে হবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিব না, এতেই সিদ্ধ হয়ে যাবে। আর না হলে পরে আবার গরম পানি অ্যাড করতে পারবো, তবে খুব বেশি পানি একসঙ্গে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। তো আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ এগুলো পেস্ট করে নিয়েছি।
এটা দিয়ে দিব। বাটা মশলা দিলে স্বাদ হয়। আমার রান্নাটা নতুন রাঁধুনিদের জন্য, ব্যাচেলার ভাইদের জন্য, যারা গরুর মাংস, এটা দেখলে গরুর মাংস খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন। একদম সহজভাবে রান্না। মাংসের কালারটাও পরিবর্তন হয়ে আসছে, আর মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এটা কোরবানির মাংস। কোরবানির মাংস এমনিতেই খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে, তো কোরবানির মাংসতে পানি বেশি দিতে হয় না, আমি এই জন্য সামান্য পানি দিয়েছি। এটাতেই আমার সিদ্ধ হয়ে গেছে। তো আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর এটা যত জাল দিব তত খেতে আরও টেস্ট হবে। তো আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার গরুর মাংস রান্না। আমি বেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসগুলো কালারটাও অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আর মাংস রান্নাটা পারফেক্ট হয়েছে। ঝাল লবণ সব সঠিকভাবে একদম ঠিকঠাক হয়েছে। তো আমি 5 কেজি মাংসে কিভাবে কতটুক মশলা দিতে হয় সব দেখিয়ে দিলাম। নতুন রাঁধুনিরা এইভাবে ফলো করে যদি মাংস রান্না করেন তো আপনাদেরও রান্নাটা একদম পারফেক্ট হবে। তো মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদ মোবারক। আবারও আগামীতে কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি ঝরঝরে সাদা পোলাও রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা চাল বুঝে পরিমাণ মতো তেলটা দিতে হবে। তো 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টা ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। আমি আজকে পোলাওটা ঘি ব্যবহার করব না, আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করব, কারণ অনেক গরম পড়েছে, তাই আমি আজকে তেল দিয়েই পোলাওটা রান্না করব। তবে ঘি দিলে পোলাওটা অনেক সুন্দর টেস্টি হয়, তবে তেল দিয়েও অনেক সুন্দর পোলাও রান্না করা যায়। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিব। পোলাওতে আদা বাটা দিলে পোলাওটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। আমি সব সময় পোলাও রান্না করলে আদা বাটা দিই। আদা বাটা দিয়ে দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আদাটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তো আদা ভাজা হয়ে গেছে, এখন আমি পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পোলার চালগুলো দিয়ে এটা আমি অনেকক্ষণ ভেজে নিব।
তো নেড়ে চেড়ে ভাজতে থাকবো। পোলার চালটা ভাজলে পোলাওটা অনেক টেস্ট হয় খেতে আর ঝরঝরে হয়। পনেরো 20 মিনিট ভেজে নিব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। চালের কালারটা পরিবর্তন হলেই বোঝা যাবে ভাজা হয়ে গেছে, চালগুলো পরিবর্তন হয়ে যাবে কালার। তো পোলাও ঝরঝরে হওয়ার একটা টিপস হচ্ছে পানির পরিমাপটা সঠিক লাগবে। সঠিকভাবে পানির পরিমাণ যদি হয় তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হবে। আর পোলাওতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। চালগুলো পরিবর্তন হয়ে আসছে, চালের কালারটা অনেকটা পরিবর্তন হয়েছে। তো আমি 15-20 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি পোলাওতে পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিব। এখানে আমি 4 কাপ পোলার চাল নিয়েছি, আমি 8 কাপ পানি দিব। চাল যতটুক তার ডবল পানি দিতে হবে। অনেক সময় চালের ধরন বুঝে পানি কম বেশি লাগতে পারে। তো কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব। তবে পারফেক্ট মাপটা হচ্ছে চালের ডবল পানি দিতে হবে, তাহলেই পোলাওটা অনেক ঝরঝরে হবে। তো এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন বা গুঁড়ো দুধ পানিতে গুলিয়েও দিতে পারেন। দুধটা দিলে হয় কি পোলাওটা অনেক ধবধবে সাদা হয়। পোলাও সাদা হওয়ার একটাই কারণ, দুধ দিলে পোলাওটা অনেক সাদা হয়। তো এখানে আমি লেবুর রস দিয়ে দিব, 2 চামচ লেবুর রস দিয়ে দিব। আপনারা ভাবতে পারেন লেবুর রস দিলে দুধ জমে যাবে। ভয়ের কোনো কারণ নেই, এটা দিলে আপনার পোলাওটা অনেক ঝরঝরে হবে আর দুধ জমবে না। দেখুন দুধ পানির সঙ্গে মিশে গেছে। তো এখন ঢেকে দিব। অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে। চাল ভাজার সময় ঘ্রাণটা বের হয়েছে, তবে এখন আরও সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো ঘ্রাণটা তো আপনাদের দেখানো যাচ্ছে না। তো আবার ঢেকে দিয়ে এখন পানিটা শুকিয়ে গেছে। এখন পোলাওগুলো একটু উপর নিচ করে দিব চামচের সাহায্যে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো পোলাওটা আমার আধা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হবে। তো ঢেকে দমে রাখলেই সিদ্ধটা হয়ে যাবে। তো এখন আমি এখানে কেওড়া জল দিয়ে দিব 1 টেবিল চামচ। কেওড়া জলটা দিতেই হবে, এটা দিলে পোলাও একটা সুঘ্রাণ হয়, অনেক ভালো একটা ঘ্রাণ আসে। তো এখন আমি ঢেকে দমে রেখে দিব 15-20 মিনিট। বিশ মিনিট পরে আবার ফিরে এলাম। এখন চাল পুরা সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সাদা হয়েছে, আর ঘ্রাণ তো বেরিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো একটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো হয়ে গেল আমার ঝরঝরে সাদা পোলাও। এখন পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়ে পরিবেশন করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে গরুর মাংসের টিক্কা করব। তো এখানে আমি শুধু মাংস নিয়েছি, হাড় ছাড়া মাংস 500 গ্রাম নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর বুটের ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছে, 250 গ্রাম বুটের ডাল নিয়েছে। তো এখন এগুলো আমি সিদ্ধ দিব। তো মাংসগুলো দিয়ে দিচ্ছে। এখানে হাড় ছাড়া মাংস নিয়েছে। তো ডাল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছে, দুটো দারচিনি, দুটো ছোট এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা একটু ঝাল হওয়ার জন্য দিলাম। এখানে গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী সব একসঙ্গে আমি গুঁড়া করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর টক দই দিয়ে দিলাম। এটা বাসায় বানিয়ে নিয়েছি দুধে লেবু দিয়ে। তো একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে জয়ফল, জয়ত্রী দিলে ঘ্রাণটা ভালো আসে। এবার আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দিব। দিয়ে একটু মিশিয়ে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলো একসঙ্গে মেখে দেওয়া যেত, তো আমি একটু পরে দিলাম। আজকে একটু অন্যভাবে করছি। দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো এখন নেড়ে চেড়ে দিব। তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। পানি এমনভাবে দিতে হবে যেন সিদ্ধ হওয়ার পরে আর পানি না থাকে, মাংস ডাল সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যায়। তো আবারও কিছুক্ষণ ঢেকে আবারও একটু সিদ্ধ করে নিব। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, মাংস নরম হয়ে গেছে, ডাল তো সিদ্ধ হয়েছে। তো এখন এগুলো তুলে নিব। এখন এগুলো পাটায় পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। তো আমি পিষে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব,
কাঁচামরিচ কুচি দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিব, একটু লবণ লাগবে। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। এখানে কাবাব মশলা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এগুলো ভালো করে মেখে নিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ছোট্ট চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো ভালোভাবে মেখে নিব। তো মাখা হয়ে গেছে। এখন দুটো ডিম গুলিয়ে নিব। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিম দুটো ফেটে নিব। ভালোভাবে ফেটাতে হবে। তো হয়ে গেল। এখন ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটা আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস পাউরুটি দিয়ে। তো বাইরে থেকে টাকা দিয়ে কিনে না এনে বাসায় বানালে ভালো হয়। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে নিয়ে এখন টাইট করে দলা করে হাতের সাহায্যে চেপে চেপে একটা বল বানিয়ে নিয়ে তারপরে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে এইভাবে কাবাবের শেপ দিব। এটা লম্বা করেও দেওয়া যায়, আবার গোল গোল করেও দেওয়া যায়। আর একটা দেখুন, মাংসের কাবাব আমরা সবাই পছন্দ করি, সবার কাছেই ভালো লাগে। এটা খেতে অনেক মজা হয়। তো নতুন রাঁধুনিরা আমার রেসিপিটি ফলো করতে পারেন। এভাবে ভালো করে চেপে চেপে নিতে হবে যাতে ফেটে না যায়, না হয় ভাজার সময় ফেটে যায়। অনেক সফট হবে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে একটা নিয়ে ডিমে এইভাবে চুবিয়ে নিব। ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। এখানে আপনারা বিস্কিটের গুঁড়াও দিতে পারেন। আর বাড়িতেই ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারেন, অনেক সহজ। এটা আমার রেসিপিতে দেওয়া আছে। এইভাবে ব্রেড ক্রাম্বস ভরিয়ে রেখে দিব। এভাবে আর একটা দেখুন,
ডিমের থেকে তুলে এইভাবে ব্রেড ক্রাম্বসে দিয়ে তুলে নিব। এটা আমি সাদা ব্রেড ক্রাম্বস তৈরি করেছি। কালার করতে চাইলে জর্দা রং ফুড কালার দিয়ে কালার করে তৈরি করা যায়। তো সবগুলো কোট করা হয়ে গেছে। এখন আমি ডাবল কোট করব। আবার করে নিচ্ছি। ডিমে চুবিয়ে এভাবে ডাবল কোট করলে খেতে অনেক মচমচে হয়। তো এইভাবে আমি সবগুলো ডাবল কোট করে নিব। এভাবে বেশি করে করে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি 2-3 মাস। তো যখন খুশি শুধু ভেজে নিলেই হয়। তো আমি বেশি করে করেছি, আমারগুলো হয়ে গেছে, ডাবল কোট করেছি। আমি কিছু ডিপ ফ্রিজে রেখে দিব। তো যখন মন চাবে তখন আবার ভেজে খাওয়া যাবে। তো এখান থেকে আমি কয়েকটা ভেজে নিব। একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে। এবার কয়েকটা ভেজে দেখাবো। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব, ডুবো তেল। তেলটা একটু বেশি দিতে হবে। তো তেলটা গরম হলে চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। রেখে কাবাবগুলো দিয়ে দিব। এটা খেতে অনেক মজা হয়। তো একটু সময় নিয়ে আমরা যদি ভালো করে এটা তৈরি করি খেতে অনেক মজা হয়। তো এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিব। আমরা একসঙ্গে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিলে হঠাৎ করে কোনো মেহমান আসলে বা কোনো অনুষ্ঠানে নিজেরাও ভেজে খাওয়া যায়, তখন আর ঝামেলা হয় না। ঈদের আগে বানিয়ে রাখলে ঈদের দিন ভেজে খাওয়া যায়। তো এভাবে আমি লাল লাল করে ভেজে নিব। আপনাদের ইচ্ছা মতো ভেজে নেবেন, কড়া করে ভেজে নিতে পারেন বা একটু হালকাও ভেজে নিতে পারেন। তো এভাবে আমি একটু কড়া করে লাল লাল করে ভেজে নিব। দেখুন কতটা ফুলে উঠেছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে। তো হয়ে গেল আমার টিকিয়া কাবাব তৈরি। এখন উঠিয়ে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, মুচমুচে হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্রিস্পি হয়েছে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গরুর মগজ রান্না করব।
কিভাবে মগজ পরিষ্কার করে রান্না করতে হয় এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে গরুর মগজ নিয়েছি, এখানে অর্ধেক মগজ আছে, পুরোটা নেইনি। তো আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে রক্ত পানি বের হয়ে যায়। আর মগজের ভিতরে দেখুন অনেক শিরা আছে, এই চামড়া, ছোট ছোট রগ, এগুলো বেছে বেছে ফেলে দিতে হয়। তো খুব ভালো করে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন ভালোভাবে ধুয়ে নিব কয়েকবার। তো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি, এই গরুর মগজ আমি সিদ্ধ করে নিব। তো এই পানিতে দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিব। অনেকে গরুর মগজ সিদ্ধ না করে সরাসরি রান্না করেন, কিন্তু আমার কাছে সিদ্ধ করে রান্না করলে ভালো লাগে, তাই আমি এটা সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে আবার একটু পরিষ্কার করে নিব ভালোভাবে। আবার দেখব কোনো ময়লা আছে কি না, ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিব। তো এভাবে গরুর মগজ রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, খেতে অনেক মজা হবে। তো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা, দুটো দারচিনি, ছোট এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লাল লাল হলে এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। এই পানি দিলে হয় কি পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর আদা রসুন ভালো করে কষিয়ে নিলে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এই জন্য আমি একটু কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষানোর পরে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এটা নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এটা কষাতে কষাতে কালার চেঞ্জ হয়ে আসবে। যে কোনো রান্নায় আমরা মশলাটা যদি একটু ভালোভাবে কষিয়ে নিই
রান্নাটা খেতে অনেক মজা হয়। তো কষানো হয়ে গেছে। এখন গরুর মগজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে। যারা কাঁচা এভাবে রান্না করেন তারা তো আরও সময় নিয়েই কষাতে হবে, না হয় কাঁচা গন্ধ ভাবটা যায় না। তো আমারটা যেহেতু সিদ্ধ করে নিয়েছে সেহেতু অল্প কষালেই হয়ে যাবে। তো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি বেশি লাগবে না কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখন ঝোলটা অনেকটা কমে গেছে, এটা আরও শুকিয়ে ফেলবো, নাড়তে নাড়তে শুকিয়ে ফেলবো। নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। তো এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। এখানে গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ সব একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে এখন ভাজা ভাজা করে নিব। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো এখন নাড়তে থাকবো, ভালোভাবে নাড়তে থাকবো। গরুর মগজ আমরা কম বেশি সবাই পছন্দ করি। অনেকের কাছে খুব বেশি ভালো লাগে, আবার অনেকে বেশি পছন্দ করেন না। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা পাবেন খেয়ে, খুব ভালো লাগবে। তো আমরা একটু সময় নিয়ে যদি এভাবে ভুনে ভুনে রান্না করি তরকারিটা খেতে অনেক মজা হয়। তো নাড়তে নাড়তে রঙটা অনেকটা পরিবর্তন হয়ে আসবে। তো হয়ে গেল গরুর মগজ রান্না। তো এখন আমি বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা পাবেন। নতুন রাঁধুনিরা আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা পাবেন খেয়ে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো ঈদ আসলেই, কোরবানি ঈদ আসলেই ভুঁড়ি পরিষ্কার করা একটা ঝামেলা মনে হয়, তবে সঠিক নিয়মে পরিষ্কার করলে খুব দ্রুত পরিষ্কার করা যায়। তো আমি আজকে 10 মিনিটে শুধু গরম পানি দিয়ে, চুন, লেবুর রস কিছুই লাগবে না, শুধু গরম পানি দিয়েই আপনাদের ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো। তো আমি এখানে গরম পানি করে নিয়েছি, ভুঁড়িগুলো ভালো করে ধুইয়ে নিয়েছি, আগে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন গরম পানিতে ভুঁড়িগুলো দিয়ে দিলাম। তো একটা করে দিতে হবে, দিয়ে 20 সেকেন্ড, এর বেশি রাখা যাবে না। 20 সেকেন্ডের বেশি রাখলে এটা শক্ত হয়ে যাবে, তখন উঠতে যাবে না। তো একটা চামচের সাহায্যে এভাবে করলেই দেখুন উঠে যায়। এক হাতে শক্ত করে ধরে নিয়ে এভাবে একটা চামচের সাহায্যে দেখুন উঠে যাচ্ছে সুন্দর, শুধু গরম পানি। কারণ চুন দিলে ভুঁড়ির টেস্টটা নষ্ট হয়ে যায়। এই সাইডটা দেখুন, এটা কম্বল সাইড, এটা কম্বলের মতো দেখা যায়, এটা একটু শক্ত থাকে, তারপরে উঠে গেল খুব সুন্দরভাবে। এভাবে খুব দ্রুত পরিষ্কার করে নেওয়া যায়। তো আমরা ভয় পাই যে ভুঁড়ি পরিষ্কার করা কত কঠিন, ঝামেলা মনে হয়। তো আর একটা দেখাচ্ছি, দেখুন এটা কম্বলের মতো দেখা যায়, এটা একটু ক্রিটিক্যাল, তারপরেও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, তো ভুঁড়িগুলো একটু ছোট ছোট করে কেটে নিলে পরিষ্কার করতে সুবিধা হয়। তো এই সাইডটা হয়ে গেল, এখন এই সাইডটা এটা উঠে যাচ্ছে। পিছলায় যায়, এক হাতে শক্ত করে ধরে নিতে হয়। কাঁটা চামচ দিয়ে এক হাত দিয়ে চেপে ধরলে এভাবে সরে যায় না, তো আমি হাত দিয়েই করছি। দেখুন উঠে গেল। একটু কালো কালো থেকে গেলে আবার গরম পানিতে একটু চুবিয়ে নিলে বাকিটাও পরিষ্কার হয়ে যাবে। তো একটা হয়ে গেল, আমি পানিতে ধুয়ে নিয়েছি। দেখুন এখন ভিতরের পাশটা এরকম ময়লা থাকে, এটা হাতের সাহায্যে একটু টেনে টেনে খুলে নেওয়া যায়। দেখুন সব উঠে যায়। এগুলো মোটা ভুঁড়ি, পাতলা ভুঁড়ি যেগুলো, এগুলো পরিষ্কার করা সহজ, যেগুলো নাড়। তো আজকে আমি শুধু মোটা ভুঁড়ি পরিষ্কার করা দেখালাম। উঠে গেল সুন্দর। একদম পরিষ্কার হয়ে গেছে। ময়লাগুলো সব ভালো করে বেছে নিতে হবে। আর একটা দেখিয়ে দিচ্ছি, এটা উঠে গেল। ভিতর সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। ভুঁড়ি আমরা সবাই পছন্দ করি, ছোট বড় সবার কাছেই খুব ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগেই, আমার দুই ছেলেও অনেক পছন্দ করে।
ছেলের বাবাও খুব পছন্দ করে। এই সাইডটাও পরিষ্কার হয়ে গেল। ভুঁড়ি পরিষ্কার করা খুবই সহজ, সবাই পারেন। এটা কঠিন কিছু না, ভয়ের কিছু নাই। শুধু গরম পানি করে এভাবে করে নিলেই হয়ে যায়। তো এখন আমি পানিতে ধুয়ে নিব। ভুঁড়িগুলো কয়েকবার করে পানিতে ধুয়ে নিতে হবে, হালকা গরম পানি দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। আর কালো কালো সাইডে থাকলে বটির সাহায্যে ফেলে দিতে হবে। যেগুলো কালো কালো আছে ওগুলো চলে যাবে ভালোভাবে ধুয়ে নিলে। বটির সাহায্যে সাইডগুলো ফেলে দিলে কালোগুলো চলে যাবে। এভাবে বটির সাহায্যে সব ফেলে নিব। তো ভালো করে ধোয়া হয়ে গেলে ভুঁড়িগুলো সিদ্ধ করে নিব। পানিতে হলুদের গুঁড়ো দিব আর লবণ দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পানিটা ফেলে দিব। এবার ঠান্ডা হওয়ার পরে ভুঁড়িটা কেটে নিব। বটি দিয়ে এভাবে চিকন চিকন করে আগে লম্বা লম্বা করে কেটে নিব। এবার টুকরা টুকরা করে নিব। এটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন। আমি মাঝারি সাইজ, বেশি ছোটও না বেশি বড়ও করতেছি না। তবে আপনাদের ইচ্ছা, ছোট বড় যেভাবে ভালো লাগবে করে নিতে পারবেন। তো আমি এভাবে সবগুলো কেটে নিব। তো আজকে শুধু কেটেই রেখে দিব। আজকে রান্না করব না, আর একদিন রান্না দেখাবো। তো হয়ে গেল আমার ছোট ছোট করে কেটে ভুঁড়ি পরিষ্কার করে ছোট ছোট করে কেটে দেখালাম। তো আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি ম্যাকারনি রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে ম্যাকারনি কুলসন নিয়েছি 200 গ্রাম। তো গরম পানিতে এখন ঢেলে দিব। এটা 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিব। তো আমি ম্যাকারনির সঙ্গে একটা নুডলস দিয়ে দিচ্ছি, ম্যাগি নুডলস। এটাতেও অনেক ভালো লাগবে খেতে। তো 7-8 মিনিট সিদ্ধ করে নিব।
ম্যাকারনিটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে 2-3 মিনিট পরে আমি নুডলসটা দিয়েছি, কারণ নুডলসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন কড়াইতে তেল দিয়ে নিব। আমি 2টো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আলু দিয়ে দিলাম। আর 4টা পটল কেটে নিয়েছি ছোট ছোট করে বিচি ফেলে। পটল দিয়ে এটা সিদ্ধ করে নিব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিব, একটু রঙের জন্য হলুদটা দিচ্ছে। এটা না দিলেও চলে, সামান্য দিয়ে দিলাম। দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। নুডলস, পাস্তা, ম্যাকারনি এগুলো আমাদের সবারই পছন্দ, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। তো ম্যাকারনির সঙ্গে একটা নুডলস এভাবে দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো আলু পটল সিদ্ধ হয়ে গেছে, এটা একটু ভাজা ভাজা করে নিব যাতে পানি না থাকে। কিছুক্ষণ নেড়ে নেড়ে এটা ভেজে নিব। তো হয়ে গেছে, এখন তুলে নিব। এখন তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু সিদ্ধ করে নিব পেঁয়াজটা। একটু সিদ্ধ হয়ে গেলে এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমের জন্য সামান্য লবণ দিব। দিয়ে কিছুক্ষণ পরে একটু ডিমটা তেলের উপরে ভাজা ভাজা করে নিব। নেড়ে চেড়ে ডিমটা ভাজা ভাজা করে নিব। এভাবে খুন্তির সাহায্যে ডিমটা হয়ে গেলে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ঝুরা ঝুরা করে নিব। আপনারা চাইলে ডিম আলাদা ভেজে পরেও দিতে পারবেন, আবার এভাবেও দেওয়া যায়। এখানে চাইলে চিংড়ি মাছ, মাংসের কিমা এটাও দিতে পারেন। তো এখন সিদ্ধ করা ম্যাকারনিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। বাচ্চারা সবজি খেতে চায় না, তো আমরা যদি এভাবে সবজি দিয়ে নুডলস, পাস্তা, ম্যাকারনি করে দেই, বাচ্চারা সবজিও খাবে, আবার নুডলস পাস্তাও খেয়ে নেবে। এবার প্যাকেটের মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সাত থেকে 8 মিনিট সিদ্ধ করে নিতে হবে, তা না হলে বেশি গলে যাবে। দেখুন আমার পাস্তা ম্যাকারনিগুলো ঝরঝরে হয়েছে, অনেক ঝরঝরে হয়েছে। তো
তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো হয়ে গেল আমার ম্যাকারনি সবজি দিয়ে ম্যাকারনি রান্না। এখন আমি বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো এভাবে ট্রাই করবেন, এভাবে রান্না করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করব যা সকলেরই পছন্দ হবে। আজকে আমি ফুচকা তৈরি করব। যারা ফুচকা প্রেমিক তাদের জন্য এই রেসিপিটি। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি। তো এখানে আমি হাফ চামচেরও কম খাবার সোডা দিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি। দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে নিব, এগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, তাল মাখনা। তো আমার কাছে নেই তাই আমি দেইনি। তো এটা না দিলেও স্বাদের কোনো কমতি হবে না, তবে যাদের কাছে থাকবে তারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি একটু একটু করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব। তো এখানে আমি নর্মাল পানি, তাপমাত্রার পানি নিয়েছি। এটা অল্প অল্প করে দিব যাতে খামিরটি শক্ত হয়। তবে খেয়াল রাখতে হবে খামিরটা যেন নরম না হয়, খামিরটা টাইট হতে হবে কিন্তু সফট হবে। খামিরটা শক্ত হওয়া যাবে না। দেখুন খামিরটা এরকম হবে, এরকম হলেই চলবে। তো এখন একটা ভিজা তোয়ালা দিয়ে এটা আমি রেস্টে রেখে দিব। ভিজা তোয়ালা দিয়ে ঢেকে রাখবো যাতে কোনো বাতাস না ঢোকে। এভাবে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এখন আবার কিছুক্ষণ মুথে নিব, এভাবে ভালোভাবে মুথে নিব। কিছুক্ষণ মুথে নেওয়ার পরে আমি এটা টুকরো টুকরো করে কেটে নিব। এখান থেকে 1 টুকরো খামির নিব আর বাকিগুলো আবার ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখব। তো এখন একটা বড় রুটি তৈরি করে নিব। রুটিটা বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না। তো আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি। এই রুটির উপরে রেখে চেপে চেপে আবার কিছুক্ষণ বেলে নিব। একটু পাতলা করে বেলে নিব। এরকম হবে দেখুন। এবার একটা কাটার দিয়ে গোল গোল করে কেটে নিব।
এভাবে আমি সবগুলো ফুচকা কেটে নিব। ফুচকা কাটা দেখুন এরকম হয়েছে ফুচকাগুলো। ফুচকা কাটার পরে বাকি অংশগুলো এগুলো আবার ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। পরবর্তীতে রুটি বানিয়ে আবার ফুচকা তৈরি করা যাবে। তো আমার সবগুলো ফুচকা রেডি হয়ে গেছে। ফুচকা তৈরি করে সাথে সাথে ভাজবো না, একসঙ্গে জমিয়ে তারপরে ভাজবো। তো আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল হাই হিটে গরম করে ফুচকাগুলো ছাড়তে হবে। তেল বেশি গরম না হলে ফুচকাগুলো কিন্তু ফুলবে না। তেল অনেক গরম করে নিতে হবে, তা না হলে কিছু ফুচকা ফুলবে, কিছু ফুলবে না। তাই মনে রাখতে হবে তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। দেখবেন ফুচকাগুলো এভাবে ফুলে উঠছে। দুই একটা ফুচকা না ফুললে কোনো সমস্যা নেই। ফুচকাগুলো ফুলে উঠলে চুলার আঁচটা মাঝারি করে দিয়ে সোনালি করে ভেজে নিতে হবে। ফুচকাগুলো কিন্তু কড়া করে ভেজে নিতে হবে, তা না হলে ঠান্ডা হওয়ার পর ফুচকাগুলো নরম হয়ে যাবে। তো দেখুন ফুচকাগুলো সোনালি হয়ে গেছে। তো আমি এখন এগুলো তুলে নিব। সবগুলো তুলে নিয়ে বাকি ফুচকাগুলো দিয়ে দিব। আবারও বলে দিচ্ছি, চুলার হিটটা হাই হিটে গরম করে তারপরে ফুচকাগুলো ছাড়তে হবে। তেলটা হাই হিটে গরম করে ফুচকাগুলো ছাড়তে হবে। তো আমার সবগুলো ফুচকা বানানো শেষ, ভাজা হয়ে গেছে। এখন একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম কীরকম মচমচে হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। তো আমি এখানে তেঁতুল নিয়েছি, 1 কাপ পানি দিব। পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো। 20 মিনিট পরে এগুলো আমি হাত দিয়ে কষলে কষলে একটা কাত বের করে নেব, তেঁতুলের কাত বের করে নেব। এভাবে কিছুক্ষণ কষলালেই তেঁতুল থেকে তেঁতুলের কাত বের হয়ে আসবে। আর বিচিগুলো হাত দিয়ে চেপে চেপে তুলে ফেলে দিব। তো ইচ্ছা করলে এটা ছাঁকনির সাহায্যে সেঁকেও নেওয়া যাবে। আর ফুচকা তৈরিতে যা যা লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তবে তেঁতুলের কাঠটা যদি ঘন মনে হয় তাহলে একটু পানি দিয়ে আবার পাতলা করে নিতে পারবেন। এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ চাট মশলা, 1 চামচ ভাজা জিরা গুঁড়া, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ লেবুর রস দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিব। তবে চিনি লবণ এগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমার রেডি হয়ে গেল। তবে বেশি ঘন মনে করলে একটু পানি দিয়ে আবার পাতলা করে নিতে পারবেন। তো এবার যাচ্ছে পুরটা তৈরি করতে। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ডাবলি সারা রাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, কারণ ডালের মধ্যেও লবণ দিয়েছি, সিদ্ধ করার সময় এটা বুঝে দিতে হবে। তো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব।
কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার পুর রেডি হয়ে গেল। এখন একটা ফুচকা আঙ্গুলের সাহায্যে ভেঙে নিয়ে পুর ভরে ভরে এভাবে আমি সবগুলো ফুচকা রেডি করে নিব। তো আমার সবগুলো ফুচকা রেডি হয়ে গেছে। তো এখানে এখন পছন্দ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি, চিলি ফ্লেক্স ছিটিয়ে দিব। এবার একটা গ্রেটারের সাহায্যে ডিম গ্রেট করে উপরে দিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আপনাদের একটা লাইক আমার ভিডিও বানার আগ্রহটা বাড়িয়ে দেয়। তো একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। নতুন নতুন ভিডিও ছাড়লে সবার প্রথম দেখতে পারবেন। তো এভাবে ফুচকা বানিয়ে বাসায় খেলে দোকানের ফুচকার কথা ভুলেই যাবেন। তো বাসায় বানিয়ে খেলে স্বাস্থ্যসম্মত হয়। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভেজে ভেজে লাল করে নিব। আজকে এই বিরিয়ানি আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করব। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ পর পরেই নাড়তে হবে। তো পেঁয়াজগুলো লাল হয়ে আসছে। তো এখান থেকে আমি 3 ভাগ তুলে রাখবো। আর বাকি পেঁয়াজগুলোর মধ্যে, পেঁয়াজ বেরেস্তার মধ্যে মাংস দিয়ে দিব। আমি এখানে গরুর মাংস, হাড় মাংস মিলে নিয়েছি। 1.5 কেজি মাংস নিয়েছি। তো মাংসটা একটু ভেজে নিব পেঁয়াজ বেরেস্তার সঙ্গে। আজকে একটু অন্যভাবে এই বিরিয়ানিটা আমি রান্না করব।
এখন রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিব। ভিতরে প্যাকেটে 40 গ্রাম মশলা আছে, আমি পুরোটাই দিয়ে দিব। এখানে পুরোটাই লাগবে, কারণ এখানে 1 কেজি মাংসের পরিমাপে আছে, কারণ আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। আমি অন্য মশলাও অ্যাড করব এখানে। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। টক দই দিয়ে দিলাম 1 কাপ। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আদা বাটা দিব 1 টেবিল চামচ, আর রসুন বাটা দিব 1 টেবিল চামচ। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিব। এবার ধনিয়া গুঁড়া দিব 1 চামচ, আর জিরা গুঁড়া দিব 1 চামচ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দশ 12টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন ঢেকে ভালো করে কষিয়ে নিব। মাংস ভালো করে কষিয়ে নিলে রান্নাটা অনেক মজার হয়। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, আবারও নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। এভাবে কয়েকবার ঢেকে ঢেকে কষিয়ে নিব। তো কিছুক্ষণ পরে আবারও ফিরে এলাম। চুলার আঁচটা মাঝারি রেখেছি। তো আবারও নেড়ে চেড়ে, মাংস থেকে অনেক পানি বের হয়েছে, দেখুন এই পানিতেই আমি মাংসগুলো কষিয়ে নিব। আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবারও ফিরে এলাম। তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, ঝোলটাও অনেক কমে এসেছে, আর তেলটা ঝোলের উপরে উঠে এসেছে। তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। হাতে সময় নিয়ে বেশ কিছুক্ষণ কষালে রান্নাটা অনেক মজার হয়। তো আবারও ঢেকে দিব। দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কষাতে কষাতেই মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে রংটা যখন পরিবর্তন হয়ে আসবে তখন বোঝা যাবে কষানো হয়ে গেছে। তো তেলগুলো উপরে উঠে আসছে। এখন পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। কষাতে কষাতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার মাংসগুলো। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিলাম, ফুটন্ত গরম পানি দিয়েছি। এখানে গরম পানি ব্যবহার করলে ভালো হয়, আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করা। তো ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো এখন নেড়ে চেড়ে নিলাম।
মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। বিরিয়ানির মাংস ভালোভাবে সিদ্ধ হলে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়। তো এখন মাংসগুলো তুলে নিব। মাংসগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন পোলার চাল দিয়ে দিব। আমি 1 কেজি পোলার চাল নিয়েছি আর 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসের থেকে চাল কম নিতে হয়। তো পোলার চালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আমার এই রান্না নতুন রাঁধুনিদের জন্য। নতুন রাঁধুনিরা এভাবে বিরিয়ানি রান্না করলে খেয়ে অনেক মজা পাবেন। নাড়তে নাড়তে যখন ভাজা হয়ে যাবে তখন চালের কালারটাও একটু পরিবর্তন হয়ে আসবে। এবার গরম পানি দিয়ে দিব। তো 1 কেজি চালের জন্য আমি দিয়েছি 4 পট, চালের জন্য 8 পট পানি দিয়েছি ডবল। তো 1 কেজি চালে 2 কেজি পানি। তো 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, এটাতে খেতে অনেক স্বাদ হয়। দিয়ে নেড়ে চেড়ে নিব। দুধ দেওয়ার চেষ্টা করবেন, দুধটা দিলে অনেক টেস্ট হয়। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খাওয়ার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো ঘিটা ভালো করে মিশিয়ে নিব। এখন ঢেকে দিব। চুলার আঁচটা মাঝারি রেখে ঢেকে দিয়ে আবার ফিরে এলাম। তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আবারও ঢেকে দিব। এই পর্যায়ে লবণ লাগলে লবণ দিতে হবে, কারণ মাংসে লবণ দেওয়া আছে, আবার পোলায় লাগলে দিতে হবে। তো আমার লাগবে না, কারণ আমি মাংসে পোলার পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। তো পানিটা অনেক টেনে এসেছে, এখন চুলার আঁচটা কমিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ছোট্ট চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো 1 চামচ কেওড়া জল দিয়ে দিব। এটা অপশনাল, না দিলেও চলবে। দশ 12টা আলু বোখারা দিয়ে দিলাম। আলু বোখারা দেওয়ার চেষ্টা করবেন। এবার নিচের থেকে নিচের গুলো উপরে, উপরের গুলো নিচে, এইভাবে করে দিতে হবে আলতোভাবে। বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে।
লেটকা হলে ভালো লাগে না খেতে। তো এখন ঢেকে দিব, দমে রেখে দিব। ঢাকনার ছিদ্রটা একটা লং দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি, এতে ভাপটা বেশি আসবে। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, চুলার আঁচটা লোই করে দিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, অনেক ঝরঝরে, আর চালটাও ফুটে গেছে, আর মাংস পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। সবগুলো উপর নিচ করে দিতে হবে, তাহলে সমানভাবে চালগুলো ফুটে উঠবে, না হলে একদিকে ফুটবে একদিকে ফুটবে না। এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা যে তুলে রেখেছিলাম। এই বেরেস্তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে এটা মেখে নিব। মেখে এই বেরেস্তাটা উপরে ছিটিয়ে দিব, এতে খেতে অনেক স্বাদ লাগে। ভালোভাবে মিশিয়ে এখন উপরে দিয়ে দিব। তো হয়ে গেল আমার বিরিয়ানি রান্না, গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো আমি এখন বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কালারটাও অনেক সুন্দর এসেছে, আর খেতেও অনেক মজা হয়েছে। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, অন্য দিনের তুলনায় আজকে নাকি বেশি মজা হয়েছে। তো এভাবে ট্রাই করবেন, বিশেষ করে নতুন রাঁধুনিরা। আর পাকা রাঁধুনিরা তো পারেনি, বিরিয়ানি রান্না সবাই পারেন, আমরা সবাই কম বেশি করে থাকি বিরিয়ানি রান্না। আর খুব সহজ একটা রেসিপি, অনেক সহজ। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে ছিটিয়ে দিব, আর মাংসটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।